প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজনে 3 দিন আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রির আজকের আয়োজনে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন জনাব ফয়সাল চৌধুরী, আহমেদ চৌধুরী, সদস্য সিলেট জেলা বিএনপি এবং বিএনপি নেতা হিসেবে রয়েছেন তিনি আমাদের কাছে। আমাদের সাথে স্টুডিওতে আরেকজন অতিথি রয়েছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেন, সদস্য সচিব বিজেসি ও হেড অফ নিউজ RTV। প্রিয় দর্শক, আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা ফয়সাল আহমেদ চৌধুরী, তার কাছ থেকে আমরা প্রশ্নটা নেবার চেষ্টা করব, উত্তরটা নেবার চেষ্টা করব। আসলে দীর্ঘ 4 মাস পর আমরা বেগম খালেদা জিয়া দেশ থেকে গিয়েছে এবং সেই 4 মাস পরে তিনি দেশে আসছেন। দেশ ও জাতি, বিএনপি নেতাকর্মী, ভক্ত অনুরাগীরা সবাই কিন্তু অপেক্ষায় আছেন। বেগম খালেদা জিয়া এতদিন দেশের বাইরে কখনো থাকেননি ইতিপূর্বে, সে কারণে এই 4 মাসটা কিন্তু দেশের মানুষের জন্য বেশ একটা বড় সময়। তারা কাছে পাননি, অন্তত দেশের মধ্যে তিনি থাকেননি। তো সেই অবস্থা আগামী 6 তারিখে বেগম খালেদা জিয়া দেশে আসছেন এবং দেশে আসার কারণের জন্য যদি রাস্তাঘাটে কোনো রকমভাবে তার শুভাকাঙ্ক্ষীরা, দলীয় নেতাকর্মীরা যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, সে কারণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আগে থেকেই বলেছেন, বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে, এটি আমরা যারা তার ভক্তকুল বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, রাস্তার দুপাশে দাঁড়িয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নেড়ে বেগম খালেদা জিয়াকে, সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী, তাকে অভিনন্দন জানানোর জন্য তিনি অনুরোধ করেছেন। তো বেগম খালেদা জিয়া আসলে কী প্রেক্ষাপটে দেশের বাইরে গিয়েছিলেন, তিনি কী ধরনের একটা হিংসাত্মক প্রতিহিংসার মধ্যে তিনি পড়েছিলেন, সব কিছু আমাদের সকলের জানা আছে। তো মিস্টার চৌধুরী, আমরা যদি একটু জানতে চাই যে আমরা যদি বেগম খালেদা জিয়ার চিকিৎসা, ফিরে আসা এবং বেগম খালেদা জিয়ার প্রতি যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে সে বিষয়গুলো একটু বলেন যদি আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো সবাই জানি যে আমাদের বেগম খালেদা জিয়া, আমি বলবো যে দক্ষিণ এশিয়ার একজন অবিসংবাদিত নেত্রী। ওনার উপর যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, আমার ধারণা যে নেলসন ম্যান্ডেলার পরে মনে হয় আং সান সুকি থেকেও ওনাকে বেশি নির্যাতন করা হয়েছে। বিগত 17 বৎসর ধরে দেখেন ওনাকে মানে কিভাবে ওনার পরিবার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এক কাপড়ে কান্নারত অবস্থায় সবাই আমরা দেখেছি। তারপরে ওনার উপর নির্যাতন করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে বিনা চিকিৎসায়। উনি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। সেই নেত্রী, বাংলাদেশের যিনি 3বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, এবং উনি বাংলাদেশের আপামর জনসাধারণের কিভাবে যে হৃদয়ের ছিলেন উনি, সেই নেত্রীকে একটি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তার উপরে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে রেখেছে। এবং কারাগারে রেখে বিনা চিকিৎসায়, আপনারা দেখেছেন যে বিদেশে যাওয়ার জন্য সবাই চিকিৎসকরা যখন বলতেছিল যে ওনাকে বিদেশে নিতে হবে, তখনও তারা বিদেশে নিতে দেয় নাই। কারণ এটাই উদ্দেশ্য ছিল যে বেগম জিয়া যাতে তিলে তিলে মৃত্যুর মুখোমুখি মৃত্যুবরণ করেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর অশেষ রহমত, ছাত্র জনতা এবং দীর্ঘ বিএনপির আন্দোলনের মুখে শেখ হাসিনা ওয়াজিদ যখন পলায়ন করতে বাধ্য হয়, ঠিক তখনই আমাদের নেত্রী চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হয়েছে। এবং দেখেছেন কিভাবে মানুষ কিভাবে কাতারের আমির থেকে নিয়ে ওনাকে কিভাবে সম্মান দেওয়া হয়েছে, সম্পূর্ণ খরচ বহন করে সেই এই যে অ্যাম্বুলেন্সে ওনাকে নেওয়া হয়েছে, ওইখানে ট্রিটমেন্ট করা হয়েছে। তো আসলে বেগম জিয়া তো আগেই বলেছেন যে ওনার বিদেশে কোনো ঠিকানা নাই। আপনি জানেন যে 1/11-এর সময় ওনাকে এত চাপ দেওয়ার পরেও উনি কখনোই দেশ ছেড়ে যান নাই। বলেছেন যে না, আমি এখানে জেলার এখানে মৃত্যুবরণ করবো, আমি সেই নেত্রী দেশের বাইরে অনেক দিন ছিলেন এবং নেতাকর্মীরা উন্মুখ হয়ে বসে আছে, সেই নেত্রী ফিরে আসবেন আবার দেশের মাটিতে। এর চেয়ে ভালো সংবাদ আর কি হতে পারে? তো আমি মনে করি যে বাংলাদেশের আপামর জনসাধারণ, শুধুমাত্র দেশপ্রেমিক যারা জাতীয়তাবাদী শক্তি, যারা দেশকে ভালোবাসে, সেই জনতা, আপামর জনতা সেই প্রিয় নেত্রীর জন্য অপেক্ষা আছে। 6 তারিখ যদি বাংলাদেশের মাটিতে যখন তার বিমান স্পর্শ করবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে একটা স্পন্দন, একটা ভালোবাসার যে নেত্রীর প্রতি, সেটার সৃষ্টি হবে। এবং নেত্রী আসার পরে যে কথা বলেছেন যে নেত্রী দেখেছেন যে উনি বিমানে আসার কথা ছিল ওনার, তো বিমানে উনি যখন সিলেট হয়ে ঢাকা আসার কথা, তখন তিনি বলেছেন যে ডাইরেক্ট বিমানটা ঢাকায় নিয়ে আসবে। তিনি মনে করেছেন যে মানুষের অসুবিধা হবে, কারণ ওইখানে যেটা রুট ছিল, রুট কেন চেঞ্জ করা যাবে না। তিনি ওই রুটেই তৈরি হয়েছিলেন যে আসার জন্য। তো উনি জানেন যে জনদুর্ভোগ যাতে
না হয় এটা আমার নেত্রী সবসময় জনগণের নেত্রী, জনগণের জন্য যার যার সবসময় ভালোবাসা, জনগণের সুবিধা অসুবিধা যদি দেখেন, তাই আমি বিশ্বাস করি আমাদের নেতাকর্মীরা ওই দিন যাবে বিমানবন্দরে, সুশৃঙ্খলভাবে থাকবে, যাতে যানজট না হয়, যাতে পরিবেশ, যাতে মানুষের যাতে অসুবিধা না হয়। কারণ বিএনপি, আমি বিশ্বাস করি বিএনপি জনগণের দল, বিএনপি মানুষের দল। এই দল কখনো জনগণের যাতে অসুবিধা হয় তা সৃষ্টি করবে না। আমরা নেত্রীর অপেক্ষায় সারা বাংলাদেশ নির্যাতিত হয়েছেন। আমাদের নেত্রী দীর্ঘদিন, আল্লাহ ওনাকে সুস্থ করে ফিরে এসেছেন, উনি ইনশাআল্লাহ বাংলাদেশের আবারও নেতৃত্ব দেবেন, এটাই আমার বিশ্বাস। জি নিশ্চয়ই। আমি ইলিয়াস ভাই আপনার কাছে যেটা একটু যোগ করতে চাই, সেটি তো আমরা পুরোপুরি বুঝলাম যে একটু চিকিৎসা শেষে দেশে ফিরছেন এবং তিনি 6 তারিখে ফিরবেন বলে আমরা আশা করছি। দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছেন, তাদের নেতা, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া কবে দেশে ফিরবেন, কখন তিনি এসে বাংলাদেশের মাটিতে পা রাখবেন সে অপেক্ষায় আছেন। এবারে একটা বিষয়, সেটি হচ্ছে তার সাথে তার পুত্রবধূ, বড় ছেলে জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও ছোট ছেলে মরহুম আরাফাতুর রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিদ্দিকী, তিনিও কিন্তু সাথে আসছেন। যে বিষয়টি সেটি হচ্ছে যে যেটি মিস্টার ফয়সাল বললেন, আমরা তো বিগত আমলে বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় অত্যাচার জুলুমের কথা আমরা এখন এটা দেশবাসী নয় সারা বিশ্ববাসী জানে, যে যেটি বললেন যে অং সান সুচি বা নেলসন ম্যান্ডেলার মতো এর চাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার বেগম খালেদা জিয়া হয়েছেন। একটা আশ্চর্যের বিষয়, যখন পতিত আওয়ামী সরকার দেশ থেকে চলে যায়, পালিয়ে যায়, তখন তার কাছে অনেক বড় বড় দলের নেতাকর্মীরা দেখা করতে গিয়েছে। তিনি কিন্তু একটিবারও কিন্তু যে তাকে জেলে পড়েছেন, তাকে প্রতিহিংসার কারণের জন্য কষ্ট দিয়েছেন, ঠিকমতো চিকিৎসা দেননি, তাকে নিয়ে কিন্তু একটি মন্তব্য করেননি। এই যে তার মধ্যে একটা বৈশিষ্ট্য বেগম খালেদা জিয়ার মধ্যে, আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন আপনি। আমরা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন উনি জড়িত আছেন, রাজনীতি বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন। হাটে মাঠে ঘাটে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ওনার যে ব্যক্তিত্ব সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আমি নিজেও এই বিটে সাংবাদিকতা করেছি, সেই সুবাদে তার সাথে বাংলাদেশের অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, তার নিউজ কাভার করার সুযোগ হয়েছে। আমরাও দেখেছি যে সবসময় একটি পরিমিত বোধ, পরিশীলিত একটি ব্যক্তিত্ব নিয়ে উনি চলতেন। ওনার নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ বা সমস্যার কথা উঠলেও ওনার নিজস্ব যে চিন্তাভাবনা, রাজনৈতিক যে মতবাদ বা তার যে পারফরমেন্স, এটি নিয়ে খুব কমই কথা হয়েছে। তো একটা জিনিস লক্ষণীয় যে ওনার যে ফ্যামিলি, যে পরিবারের মেয়ে তিনি, সেটি খুব সম্ভ্রান্ত পরিবার থেকে তিনি এসেছেন। আবার উনি যার স্ত্রী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ব্যক্তিত্ব এবং যে পরিমিত বোধের মধ্যে তার পারিবারিক জীবন অতিবাহিত হয়েছে, সেখান থেকে উনি একটি শিক্ষা নিয়েছেন যে খুব অল্পের থেকে খুব সামান্যর মধ্যেও যে দ্যুতি ছড়ানো যায়, ভালো থাকা যায়, সেটি জিয়াউর রহমানের সাথে সংসার করতে গিয়ে উনি শিখেছিলেন। পরবর্তীতে ক্ষণজন্মা পুরুষ যখন মৃত্যুবরণ করেন, উনি রাজনীতিতে হাল ধরেন এবং রাজনীতিতে দীর্ঘদিন আপনারা লক্ষ্য করেছেন যে খুবই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই ভদ্রমহিলা যেখানে গিয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ আর মানুষ তাকে স্বাগত জানিয়েছে, তাকে এক নজর দেখার জন্য রাজনৈতিক মতবাদের ঊর্ধ্বে গিয়ে, হয়তো তার দল করে না, কিন্তু তাকে এক নজর দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। তো সেখানে সবসময় লক্ষ্য করেছি যে উনি কম কথা বলতেন। আরেকটি জিনিস লক্ষণীয়, একটা সময় তো বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা দুটি দলের নেতৃত্ব দিয়েছেন, দুই দলের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, ভোটের প্রতিযোগিতা হোক, বক্তব্যের প্রতিযোগিতা হোক, সবসময় দেখা গেছে যে শেখ হাসিনা নাম্বার কম পেয়েছেন তার ব্যক্তিত্বের কাছে। শেখ হাসিনা বাকপটু হওয়ার কারণে অতি কথা বলে অনেক ধরনের সমালোচনা তৈরি করেছেন, যেটি তার দলের যে প্রেসিডিয়াম সদস্যরা বা বড় বড় নেতা ছিলেন তারাও অনেক সময় সমালোচনা করে বলেছেন যে উনি যদি জিহ্বাটা সামলাতে পারতেন তাহলে হয়তো আরো ভালো কিছু হতো। তো ওনার বিপরীতে খালেদা জিয়ার এই যে কম কথা বলা এবং সঠিক সময়ে সঠিক কথাটা বলা, এটি বাংলাদেশের মানুষের মাঝে একটি অন্যরকম অবস্থান তৈরি করেছে তার। আর ফয়সাল হয়তো বললেনই তার নেত্রী, উনি আরও কাছ থেকে দেখেছেন বা রাজনীতি করেন তার নেতৃত্বে, যে তার ব্যক্তিত্ব সম্পর্কে। তো এই অবস্থায় তার ব্যক্তিগত চাওয়া পাওয়া খুব বেশি ছিল না। আমি একটু আগে উল্লেখ করেছি যে জিয়াউর রহমানের সাথে তিনি ঘর করেছেন। বাংলাদেশের মানুষ জানে যে জিয়াউর রহমানের হাতে দেশ ছিল, তার হাতে সর্বময় ক্ষমতা থাকার পরেও কত সাধারণ জীবনযাপন উনি করেছেন, তাতেই মনে হয় উনিও অভ্যস্ত হয়েছেন। বিমানের ঘটনাটা উল্লেখ করলেন যে বাংলাদেশ বিমানে আসার কথা ছিল, অন্যের কষ্ট হবে বলে করেননি। এরপরে আপনি জানতে চাইলেন যে 5ই আগস্টের পরে তার কাছে নেতা নেত্রীরা গিয়ে বলেছে, এটাই ওনার বৈশিষ্ট্য
যে উনি ব্যক্তিগত সুখ দুঃখ বা নিজের চাহিদা এগুলো খুব একটা বেশি বলার পক্ষে না, মনে করেন যেটি একান্ত ব্যক্তিগত বিষয় সেটি তার মধ্যে থাকবে। উনি দেশ জাতির জন্য সমর্পিত রাজনীতিতে, সে কারণে দেশ জাতির কথাই সবসময় বলতে পছন্দ করেন। একটি বিষয় দিয়ে আমি শেষ করি এই প্রসঙ্গটা, যে 5ই আগস্টের পরে যেভাবে বাংলাদেশের মানুষ ওনার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে এই মুহূর্তে যদি জীবিত রাজনীতিবিদদের মধ্যে ধরেন, তার চেয়ে জনপ্রিয়, অভিজ্ঞ এবং কিংবদন্তি রাজনীতিবিদ এই মুহূর্তে নাই কেউ। উনি একজন জাতির প্রধান অভিভাবকের ভূমিকাও পালন করতে পারেন। কিন্তু ওনারই অনুসারী বিএনপি গত এই 8 মাসে বিভিন্ন কার্যক্রমে কোথাও কোথাও সমালোচনার শিকার হয়েছেন। এই যে মির্জা ফখরুলের কথা বললেন, উনি বলে দিয়েছেন যে যাতে সুশৃঙ্খলভাবে তাকে স্বাগত জানানো হয়, যাতে মানুষের কষ্ট না হয়, জনদুর্ভোগের শিকার না হয়। এটি যদি ওনার নির্দেশনা মেনে সত্যি সত্যি নেতাকর্মীরা করে থাকে 6 তারিখে, তাহলে বোঝা যাবে যে সত্যি সত্যি নেত্রীর প্রতি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা অটুট রয়েছে। জাতিও ভালো মেসেজ পাবে তাহলে যে দলটা খুবই সংগঠিত, নেত্রী যে মানসিকতা পোষণ করে তার নেতাকর্মীরাও সেরকম পোষণ করে। তাহলে ভবিষ্যতে বেগম খালেদা জিয়ারও যে এরকম প্রসার লাভ করবে, তার জনপ্রিয়তা আরও বেশি, তার দলও আরও প্রভাব ফেলতে পারবে জনগণের মাঝে। জি, আমরা আসলে খালেদার জনপ্রিয়তা নিয়ে কথা বলছিলাম। ফয়সাল আহমেদ চৌধুরী, জনপ্রিয়তার কথা যদি বলতে চাই, যেহেতু ইলিয়াস ভাই খানিকটা বললেনই, আমি যদি যোগ করি যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি যে কয়টা জায়গায় নির্বাচন করতেন সেই কয়টা জায়গায় কিন্তু নির্বাচিত হতে পারতেন না। আমরা দেখেছি আমাদের মরহুম জনাব সাদেক হোসেন খোকার কাছেও কিন্তু তিনি হেরেছেন এবং বোধহয় 1টি বা 2টি সিটে তিনি জয়লাভ করেছিলেন। গোপালগঞ্জ সিটটাই তার একটা নির্ধারিত সিট ছিল। অথচ বেগম খালেদা জিয়া কিন্তু তার যে কটি সিটে দাঁড়ান সেই কটি সিটে তিনি জয়লাভ করেন। দেশের যে কোনো জায়গায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন, সেখানে তিনি কিন্তু জয়লাভ করেন, ব্যাপক ভোটে তিনি জয়লাভ করেন এবং যে কোনো সমিতি জয়লাভ করেন। তাকে নির্বাচন থেকে দূরে রাখবার জন্য ফ্যাসিস্ট সরকার তাকে প্রথমে দিল 2 বছর, পরে বাড়িয়ে আর 4 বছর, যা যা করার সব কিছুই করলো। এই যে খালেদা জিয়ার জনপ্রিয়তার কথা বলি, আমরা যদি যে আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, আপামর মানুষ বসে আছে, সেই নির্বাচনে বেগম খালেদা যদি নির্বাচন করেন, এবারের পরিস্থিতি কী হবে বলে মনে হয় আপনার কাছে? না, আমার যখন প্রতিকূল পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে 5টি সিটে যখন বেগম জিয়া দাঁড়াবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে, উনি কিন্তু নির্বাচিত হয়েছেন, কখনোই ফেল করেন, যেটা আপনি যে কথাটা আপনি বললেন। আর এখন তো আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে পরিমাণ যে ওনার জনপ্রিয়তার কাছে, যে ভাই তো বললেনই যে আসলে এই সমসাময়িক রাজনীতিতে ওনার মতো এখন জনপ্রিয় নেত্রী বা নেতা এখন আর নাই। উনি বাংলাদেশের এখন আইকন। ওনার নির্বাচন তো মানে জয়লাভ করবেনই, সেটা কোনো নিঃসন্দেহে বলা যায় যে এটা ওনার যে জায়গায় যাবে ওখানে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, এটা নো ডাউট। কিন্তু একটা জিনিস বলে, উনি আমাদের এখন সিম্বল অফ ডেমোক্রেসি। উনি একজন আইকনিক, উনি একজন রাষ্ট্রের একটা মানে ওই অভিভাবকের ভূমিকা, যেটা ভাই বললেন যে ভূমিকা পালন করার মতো ওনার এই সময়ে উনি এই পর্যায়ে চলে গিয়েছেন জনপ্রিয়তার। আসলে তো ওই যে নির্যাতন, তো সীমাহীন যে নির্যাতন সহ্য করেও যে নেত্রী কোনো আপোষ করেন নাই। কিন্তু উনি যদি আপোষ করতে চাইতেন, ওনার চিকিৎসা বাইরে পাঠিয়ে দিতে পারতো। বারবারই প্রেশার করা হয়েছে, কিন্তু উনি বলছেন না, আমি মৃত্যুবরণ করবো, তবুও মাথা নত করবো না। এবং তিনি সেই তার গার্ডস আছে, সেই যে কমিটমেন্ট নিয়ে তিনি রাজনীতি শুরু করেছিলেন এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তার সেই আপোষহীন যে নেত্রীর কথা সে তিনি এখন পর্যন্ত ধরে রেখেছেন। এবং আমরা মনে করি যে বেগম জিয়া এখন আমাদের কাছে একটা সিম্বল, একটা আইকন, এবং ওনার তুলনা উনিই এখন। জি, দর্শক, আমরা বিরতি নিতে চাই। হ্যাঁ, বেগম খালেদা জিয়াকে আসলে সিম্বল অফ ডেমোক্রেসি বলা হলো। আমি মনে করি তিনি সিম্বল অফ ডেমোক্রেসি তো বটেই, তিনি সিম্বল অফ ইউনিটি। মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধতা, সেটি কিন্তু তিনি করতে পারবেন এবং ইতিপূর্বে পেরেছেন। আমরা খুবই আশাবাদী যে বেগম খালেদা জিয়া দেশে আসছেন, দেশের মানুষ সবাই তার জন্য অপেক্ষা করছেন এবং আসার পরে নিশ্চয়ই আমরা আশা করব তিনি তার যে কর্মসূচি, কর্মপন্থা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্ব এবং তার নেতৃত্বে দেশের যে জাতীয়তাবাদী আদর্শে যে জাগরণ, সেই জাগরণ আবার পুনরায় পরিস্ফুট হবে এবং দেশের মানুষ তাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য একদিন যে প্রচেষ্টা করে পতিত আওয়ামী সরকারকে বিদায় করেছিল, সেই সুফল তারা পাওয়ার জন্য একটা পথ সুগম হবে। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওর 2জন অতিথিকে নিয়ে ফিরে আসছি।
ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ফয়সাল আহমেদ চৌধুরী, সদস্য সিলেট জেলা বিএনপির, রয়েছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেন, সদস্য সচিব বিজেসি ও হেড অফ নিউজ আরটিভি। আমরা বেগম খালেদা জিয়ার দেশে ফিরানা আসার সে আনন্দঘন মুহূর্তের অপেক্ষায় ছিলাম, সে কথা নিয়ে আমরা আমাদের প্রথম পর্বে আলোচনা করেছি। আমি ইলিয়াস ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের এখন বর্তমান যে আলোচনা সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে নির্বাচন সংস্কার, এবং সেই নির্বাচন সংস্কারের মধ্যে আবার নির্বাচনের মধ্যে কোথাও কোথাও কেউ কেউ বলছেন যে জাতীয় নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচন, এই কথাগুলো বলছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাহেব তিনি কিন্তু বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। তিনি আশ্বস্ত করে বলছেন, নিজে বলছেন, বরং একটি সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরির মূল লক্ষ্য। আমরা চাই যে সকলে মিলে আমাদের এই পথটা এগিয়ে নিতে। তিনি এই ধরনের একটা মন্তব্য করেছেন। এখন নির্বাচন সংস্কার নির্বাচন, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেটি যদিও একটা আলোচনার বড় বিষয় নয়, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, একটু বেশি সংস্কার হলে জুনের মধ্যে নির্বাচন। তবে জামায়াতে ইসলাম কিন্তু আজকে তারা বলেছেন যে তারা নির্বাচন এপ্রিল এবং ফেব্রুয়ারি এই দুটা কথা উল্লেখ করেছেন, তারা সেভাবে নির্বাচন চান। আপনি এই নির্বাচন সংস্কার এই বিষয়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আপনি যে কথাগুলো বললেন আর কি, যে আগে পরে স্থানীয় সরকার বা জাতীয় সংসদ যেটাই বলেন না কেন, আলোচনায় কিন্তু নির্বাচন, যে নির্বাচন হতে হবে। এবং ভালো নির্বাচন হয়নি বলেই আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, বা একতরফা ইলেকশনে, রাতের ইলেকশন বলেন, দিনের ইলেকশন বলেন, নিজেদের মতো করে সবকিছু গুছিয়ে নিয়েছিল, যে কারণে কারো কাছে কোনো জবাবদিহিতা ছিল না তাদের। এবং তারাই সরকার, তারাই রাজনীতি করবে, আর কেউ কিছু করতে পারবে না, এই জাতীয় একটি একক কর্তৃত্ব পরায়ণ সরকার হয়ে উঠেছিল। এবং শেষ দিকে এটাও দেখেছেন, মানে সরকারের শেষ সময়গুলোতে, যে আওয়ামী লীগ যে দলীয়ভাবে একটি সরকার গঠন করেছে, সেটি যে দলীয় ফোরামে আলোচনা করে সরকার পরিচালনা করছে বা দেশ শাসন করছে তাও কিন্তু না, একজন, উনি যা বলছেন তাই হচ্ছে। তো এটি হয় যখন পাবলিকের কাছে কোনো আপনার কোনো জবাবদিহিতা থাকে না। তো সেই অবস্থা থেকেই আপনার একটি সরকার ফ্যাসিস্ট হয়ে গেল চোখের সামনে। এবং তারা কোনো কিছুর সাথে বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠান, আপনি বিচার বিভাগ বলেন, আপনার নিরাপত্তা বাহিনীতে নিরাপত্তা বিভাগ বলেন, আপনার স্থানীয় সরকার বলেন, সমস্ত কিছুতেই তাদেরই লোক, তাদেরই আত্মীয় স্বজন, তাদেরই নেতাকর্মীকে থাকতে হবে। এই যে ব্যবস্থাটা গড়ে উঠলো, এর বিরুদ্ধেই কিন্তু মূলত বিএনপি সহ যে বিরোধী দলগুলো আন্দোলন করেছিল রাজপথে, দিনের পর দিন, বছরের পর বছর, তারা চেয়েছিল একটি সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক ইলেকশন। এটিই ছিল প্রধান দাবি। কিন্তু পরবর্তীতে কোনো কিছুতেই যখন কিছু হচ্ছে না, আপনার স্বৈরাচারীর চরম পর্যায়ে যখন যায়, তখন প্রতিটা নাগরিকের উপরই তাদের নির্যাতন পৌঁছে যায়। আর তখনই কিন্তু দানা বেঁধে ওঠে আন্দোলন সংগ্রাম, এবং ছাত্র জনতারা এগিয়ে আসে। এবং তারাও বিভিন্ন সময় ছাত্র জনতারা বা সাধারণ মানুষ যারা, বাক স্বাধীনতা হরণ হয়ে গেল, আপনি জানেন যে কী পরিমাণ গোয়েন্দা চর্চা ওই সময়গুলো হয়েছে। সাধারণ কোনো কথাও আপনি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে পারছেন না, বলতে পারছেন না, ভয়ে, এই বোধহয় গুম হয়ে যাবেন, এই বোধহয় আইসিটি মামলা হয়ে যাবে, এরকম আতঙ্কের মধ্যে মানুষকে থাকতে হয়েছে। তো যখন সমস্যাটা সমাজের সব মানুষকে আপনাকে নির্যাতিত করছিল, তখন কিন্তু একটি দানা বেঁধে ওঠে আন্দোলন। ওই আন্দোলনটা তখন আর শুধু বিএনপি বা রাজনৈতিক দলের থাকে না, আপামর জনসাধারণের একটি নিঃশ্বাস নেওয়ার অবস্থা তৈরি হয়। এরপরেই তো আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হলো বা তারা পালিয়ে গেল। তো মূলে কিন্তু ছিল যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের অভাব বছরের পর বছর। তো যদি নির্বাচনটা জবাবদিহিতামূলক থাকতো, যদি ব্যালেন্স থাকতো, ক্ষমতার ভারসাম্য থাকতো, সত্যিকার অর্থে বিরোধী দল থাকতো, তাহলে হয়তো সংসদে তর্ক বিতর্ক হতো এবং রাজপথে প্রতিবাদ করার সুযোগ পেত। ওই সময়গুলোতে দেখেছেন যে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে দেওয়া হয়নি নির্যাতন করে। সামান্য একটা নিরীহ মিটিং মিলাদ মাহফিল করবে, সেটার জন্য অনুমতি লাগতো পুলিশের, না হলে করতে পারবে না। এই যে একরোখা যে নীতি চালিয়েছিল বিগত সরকার, ফলে এই অবস্থা তৈরি হয়েছে। এখন যে নতুন করে বাংলাদেশ একটি বিনির্মাণের স্বপ্ন এসেছে মানুষের মাঝে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার প্রজ্ঞা জ্ঞান অনুযায়ী দেশ পরিচালনা করছে, দেশের অর্থনৈতিক ঝুঁকি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এই সব কিছুই ভেস্তে যাবে যদি না মানুষের সরকার যদি ভোটের অধিকার না ফিরে পায়। তো সেই জন্যই নির্বাচনটা দরকার। এবং ওনার কথাই যদি ধরা হয় যে বেশি সংস্কার হলে জুন আর কম সংস্কার হলে ডিসেম্বর, মাঝখান দিয়ে একটা আবার এপ্রিলের প্রসঙ্গ নিয়ে আসছে জামাত, ফেব্রুয়ারি অথবা এপ্রিল। সে বলেছে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো, কিন্তু এপ্রিলের পরে যাওয়া ঠিক হবে না। তার মানে নির্বাচনের বাইরে কিন্তু কেউ নেই, সবাই নির্বাচনের কথাই বলছে। এবং নির্বাচনটা আসলে হতেই হবে, না হলে কে কার কাছে জবাবদিহিতা করবে? অনেক সময় দেখবেন যে আপনার ভালো জিনিসও ভালো থাকে না, যদি সেটার যে ফরম্যাট অনুযায়ী ভালো থাকার কথা তার মধ্যে না থাকে। ইউনূস সরকারকে মানুষ
প্রথম দিকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে যে এরা যে যে জায়গায় সংস্কার করা দরকার, যেহেতু নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছিল, যেহেতু পুলিশের মতো একটি রাষ্ট্রীয় বাহিনী যাতে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে, ৭১-এর আত্মত্যাগের ভূমিকা আছে, তাদেরকে লাঠিয়াল বাহিনী বানিয়ে ফেলেছিল। তো এই জায়গাগুলো সংস্কার করে যাতে এটা কোনো পক্ষের দিকে, কোনো দলের দিকে ঝুঁকে না যায়, রাষ্ট্রের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করে একটি নির্বাচন দেবে। অতীতে রেকর্ড আছে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৩ মাসের মধ্যেই সেই জিনিসগুলো তারা করতে পেরেছে। তো যেহেতু ১৫ বছর লম্বা শাসন করেছে আওয়ামী লীগ, সেখানে হয়তো ৩ মাসে সম্ভব না, তাহলে ৩ দিঘা ৩ গুণ যদি দেন তাহলে ৯ মাসে সম্ভব হওয়ার কথা। অলরেডি সরকারের ৯ মাস যাচ্ছে। তো সেই হিসাবে নির্বাচনই আসলে শেষ কথা, 2 দিন আগে বলেন আর পরে বলেন। এর মধ্যে যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন বা আরও কিছু সংস্কারের কথা বলেন, তাদেরকে মানুষ সন্দেহ করা শুরু করেছে যে তাহলে কি জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বা বিলম্বিত করার জন্য এইসব আয়োজন চলছে। এক অর্থে দেখেন আপনি, স্থানীয় সরকার নির্বাচনের সারা দেশেই কিন্তু ছিল নির্বাচিত প্রতিনিধিরা। তো যেহেতু তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছিল, তো সে কারণে বিপ্লবের উত্তর যারা আসছেন গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায়, তারা তাদেরকে বাতিল করে ঘোষণা করেছেন। তো বাতিল ঘোষণা করে দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা আমাদের বিপ্লবের নায়ক, যারা নতুন একটি রাজনৈতিক দলও করেছে, তখন পর্যন্ত এনসিপি দলটি হয়নি, কিন্তু তারা ওই যে বিলুপ্ত যে স্থানীয় সরকার প্রশাসনের যারা জনপ্রতিনিধি ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠকও করেছিলেন, এবং একটা কথা উঠেছিল যে তাদেরকে নিয়েই আবার যদি স্থানীয় সরকার নির্বাচন করে তাহলে কিন্তু ওই জুলাই আগস্টের স্পিরিটের সাথে ঠিক গেল না। কারণ ওই ইউনিয়ন পরিষদ, উপজেলা, সিটি কর্পোরেশন কারা নির্বাচিত হয়েছিল? একতরফা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগের প্রতিনিধিরাই জনপ্রতিনিধি হয়ে বসেছিল। তাহলে তাদের সাথে যোগাযোগ করে যদি স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে চায়, তাহলে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিবে। আর এই যে অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, তারা কি আসলে এত কিছু করতে পারে? এখন তো নানান রকম প্রশ্ন আসতেছে চারপাশে যে এটি না সংবিধান মেনে সরকার চলছে, তাহলে সরকার কিসে চলছে? মানুষের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার যে অনুভূতি, যে আবেগ, সেইটা পুঁজি করে সরকার চলছে। কিন্তু সেই পুঁজি দিয়ে কি কি করতে পারেন আপনি? এই এখন দেখেন আপনার বাংলাদেশের সীমান্ত নিয়ে সমস্যা চলছে, ভারতের সাথে তো মোটামুটি একটা বাকযুদ্ধ অবিরত চলছে, মিয়ানমারের সীমান্ত নিয়ে নানান রকম কথা আমরা শুনতে পাচ্ছি, হ্যাঁ, যে আরাকানের যারা সশস্ত্র বিপ্লবী বা আরাকান আর্মি অনেকে ঢুকে যাচ্ছে যে চট্টগ্রামে নানান অঞ্চলে, কেউ কেউ ছবিও প্রকাশ করছে। তো এগুলো রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো বিষয়। আর এই বিষয়গুলো আপনার নির্বাচিত সরকারের পক্ষেই সামাল দেওয়া সম্ভব, বা বহির্বিশ্বের অন্য দেশের যদি সহযোগিতা চান, যদি বৈঠক করতে চান, সেখানেও ওই তারা নির্বাচিত সরকারই খোঁজে। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আজকালকের মধ্যে জাপানের প্রতিনিধিরা বিএনপির সাথে বৈঠক করেছে, রাশিয়ার প্রতিনিধিরা বৈঠক করেছে। সেই দেশগুলোর একই চাওয়া যে কবে নাগাদ নির্বাচন। তো যারা অনেকে রাগ করে এখন যে এই নির্বাচন শুনে যে বিএনপি অস্থির হয়ে গেছে, বা বিএনপির মতো সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, দেশ সংস্কারে মনোযোগ কম তাদের, এই সংস্কার না করে নির্বাচন হয়ে গেলে আবারও হয়তো যে যারা ক্ষমতায় যাবে তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, এই আশঙ্কার কথা তারা বিভিন্ন জায়গায় বলছে। কিন্তু সমাধান তো নাই আপনার নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে। দিনের পর দিন তো আর অনির্বাচন থাকতে পারে না। সম্ভব না, নিশ্চয়ই। আমি ফয়সাল ভাই যদি একটু নির্বাচন নিয়ে কথা শুনছিলাম, এবং যেটি ইলিয়াস ভাই বলেন সেটি হচ্ছে যে নির্বাচনে তো আসলে কোনো বিকল্প নাই। নির্বাচন ডিসেম্বর হোক, ফেব্রুয়ারি হোক, এপ্রিলে হোক বা জুনে হোক, যেটাই হোক না কেন, নির্বাচনের কোনো বিকল্প নাই। এবং যেটি তিনি বললেন সেটি আসলে আমরা সবসময় ভাবি যে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন সেটির কথা বলা হয়। স্থানীয় সরকার নির্বাচন যদি হয় তাহলে বলা হচ্ছে তাহলে তো যারা রুট লেভেলে আওয়ামী লীগ করতো তারাই তো আবার একইভাবে তারা আসবে। আর আসলে দেশের মানুষ বা যারা ভোট দিতে পারেনি গত 15 বছর 16 বছর, সে মানুষ তো একটা জাতীয় নির্বাচনের একটা নতুন সরকার, নতুন কাউকে ম্যান্ডেট দিয়ে তারা ক্ষমতায় দেখতে চায়। তারা দেখতে চায় দেশের মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হোক। তো সে অবস্থায় নির্বাচন এবং সংস্কার নিয়ে আপনার বিশ্লেষণ কি? আসলে আপনি দেখেন যে 2014 সালে একটা একতরফা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ কিন্তু তার যে টার্গেট ছিল অ্যাবসলিউট পাওয়ার, সে ওই যে স্বৈরাচারী যে এককভাবেই দেশকে শাসন করবে, তারই সূচনা করেছিল সে তখন। তারপর থেকেই 18 সালে দেখলেন যে রাতের ভোট হলো, 24 সালে আমির নির্বাচন হলো। এই প্রত্যেকটা জিনিসই কী কারণে, কারণ শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠার পিছনে ছিল তার এই যে একতরফা নির্বাচন। দেশে কোনো গণতান্ত্রিক কাঠামোটাকে ধ্বংস করে দিয়ে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা চাচ্ছিল যে বাংলাদেশে তার একতরফা আমিত্ব, এবং তাই সেই ব্যবস্থা কায়েম করার জন্য স্বৈরাচারের সৃষ্টি হয়েছিল। এবং এই স্বৈরাচার সৃষ্টির
সব বা বিএনপি সহ সমমনা দলগুলো বিগত 15 বছর ধরে আন্দোলন, তারা বিএনপি বলতেছে না তো আমাকে ক্ষমতায় দিয়ে দাও। বিএনপি শুধু চাওয়াই ছিল, আমরা চাওয়াই ছিল যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি, একটা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছি। সেটা কিন্তু মানুষের যখন মানে দিনে দিনে মানুষের মধ্যে যে আক্রোশটা জমা হয়েছিল, যে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে, ভোট দিতে পারতেছে না, তারা জোর করে নিয়ে যাচ্ছে প্রতিটি নির্বাচন, প্রতিটি এলাকায় তার জনপ্রতিনিধিকে সে চয়েস করতে পারতেছে না, তার কথা সংসদে বলার মতো লোক, জনগণের কথা বলার মতো লোক নাই। আমি দেখেছি যে আমার কনস্টিটিউয়েন্সি যে বিয়ানীবাজার গোলাপগঞ্জ, সেখানে যে প্রার্থী নির্বাচিত হয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ, উনি এলাকায় যাইতেন, এলাকার কোনো ডেভেলপমেন্ট করেন নাই, কারণ ওনার ধারণা ছিল যে জনগণের কাছে তো আমাদেরকে যেতে হবে না, কারণ আমাদের ভোটগুলো পুলিশ দিয়ে দেয়, আমাদের ভোটগুলো আমাদের ভোটের প্রয়োজন নাই। সেই ভোটের প্রয়োজনের জন্যই মানুষ রক্ত দিচ্ছে। সেই যে গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণের জন্যই আবু সাইদ মুগ্ধরা জীবন বাজি রেখে, জীবন ওয়াসিমরা, যারা হাজারো বিএনপির নেতাকর্মী যারা গুম হয়েছে, যারা লক্ষ লক্ষ মামলা নিয়ে কারাগারে ছিল, তাদের সবার একটাই চাওয়া ছিল একটা নিরপেক্ষ নির্বাচনে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। তার যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো আনসার্টেন গভর্নমেন্টের সাথে কোনো ডেভেলপমেন্ট হবে না, কোনো ডেভেলপমেন্ট আসতেও পারে না। আপনারা জানেন যে কিছুদিন আগে যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, সেখানেই আমি নিজে ছিলাম সেই সামিটে। তো সেখানে দেখা গেছে কি যে ইনভেস্টার বলতেছে যে এই গভর্নমেন্ট হাউ লং দেখুন মানে ওই সাস্টেন করবে। তখন এই সাস্টেইনটা এটা আনপ্রেডিক্ট করা যাচ্ছে না কখন হবে। তখন একটা স্টেবল একটা গভর্নমেন্ট যদি আসে, দেশে ইনভেস্টমেন্ট আসবে, দেশে ডেভেলপমেন্ট হবে। আর যেহেতু সংস্কারের কথা বলা হচ্ছে, আমি মনে করি যে সংস্কার কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন, এটা যদি আমরা সবাই, আমার ভাই ইলিয়াস ভাই বলতে পারি, সেটা যদি আমরা ভালো করে পড়ি, তাইলে আমরা দেখি যে সংস্কারের সবগুলাই বিএনপি কিন্তু দিয়ে দিয়েছে। যেমন একদিন কথা আছে যে আপনার বিএনপি যেটা দিয়েছে যে একটা কেয়ারটেকার গভর্নমেন্টে এস্টাবলিশ করবে, যেটা মানে সব সময় থাকবে, যেটা নিরপেক্ষ নির্বাচনের জন্য শর্ত। এটা যদি কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতো, নিরপেক্ষ সরকার থাকতো, তাহলে এইভাবে ভোট চুরি হইতে পারতো না। তো সেটা কিন্তু বিএনপি তার প্রস্তাবে আছে। বিএনপি 2 টার্মের উপরে যে প্রাইম মিনিস্টার হতে পারবে না, সেটাও ইনক্লুড আছে। সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সংস্কারের কথাগুলো বিএনপি সহ যে সময় আমরা রাজনীতি সবাই কিন্তু জানি এটা এত সময়ের প্রয়োজন নাই। এটার জন্য লং টার্ম আর শর্ট টার্ম, যেটা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের ডক্টর প্রফেসর ইউনূস, যিনি পৃথিবীর একজন মানে আমার নোবেল বিজয়ী, এবং শুধু নোবেল বিজয়ী না, তিনি পৃথিবীর সকল মানুষের জন্য সম্মানিত মানুষ। সেই মানুষটা এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, এটা আমাদের জন্য অনেক গৌরবের। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে ইউনূস সাহেব উনি নিজেও হয়তো মনে মনে চিন্তা করতেছেন যে এটা যদি সুন্দর নির্বাচন করে দিয়ে, ওনারও একটা ক্রেডিবিলিটি আছে, সেটা দিয়ে ভালো একটা নির্বাচন হয়, এবং দেশে যদি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, যে সরকারি জনগণ যাকে এসে তাকেই ভোট দেবে, জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হবে। সেটা বিএনপি কেন, সবাই কেন বলে যে বিএনপি ক্ষমতার জন্য পায়, বিএনপি ক্ষমতা যাতে চাচ্ছে না। বিএনপি বলতেছে নিরপেক্ষ নির্বাচন হয়, যদি বিএনপিকে জনগণ ক্ষমতায় দেয়, তাইলে সেখানে আপত্তি কিসের আপত্তি? কেন এই কথাগুলো উঠতেছে যে নির্বাচন সংস্কার করতে হলে এতদিন প্রয়োজন নেই? ভাই তো বলেছেন যে আমরা 1991-90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো, 3 মাসের মধ্যে নির্বাচন হলো, সংস্কার হলো, কয়েকটা নির্বাচন তো ভালো হয়েছে, কোনো অসুবিধা তো হয় নাই। আমরা তো চাচ্ছি যে দেশে কোনো স্বৈরাচারের আর কোনো উদ্ভব হোক না, এটা সবাই চাই, আমরা মনে প্রাণে চাই। না হলে আমাদের জুলাই আন্দোলনে যারা শাহাদত বরণ করছে হাজারো ছাত্র জনতা, এবং ইভেন দেখেন বিগত 15 বছর ধরে বিএনপির যে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে দেশের জন্য, তারা কি জন্য দিচ্ছে? একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, যে বাংলাদেশে সবাই কোনো বৈষম্য থাকবে না, একটি অসাম্প্রদায়িক একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে প্রাণ খুলে মানুষ তার নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, সংসদে হোক বা কিংবা কি বলে নকল পার্লামেন্টে হোক, সেখানে তার প্রতিনিধিরা তার কথা বলবে, সে যাকে চয়েস করবে। এই কথা বলতে কেন আমাদের এত আপত্তি? এটা তো কোনো আপত্তি থাকার কথা না। আর স্থানীয় নির্বাচনের যে কথা বলা হচ্ছে, এটা তো আমি মনে করি সেটা আসলে এটা দীর্ঘসূত্রিতা, মানে যাতে নির্বাচন না হয়। কারণ অনেকেই মনে করতেছে যে আমি দল গুছাতে পারি নাই, আমি নতুন দল করছি, তাহলে আমার লোকজন নাই, মানে অনেক কিছু আছে সেখানে হয়তো ভবিষ্যতে। কিন্তু এটা 3 মাস 6 মাসের ব্যাপার না, একটা দল ধীরে ধীরে গড়ে ওঠে, এবং তৃণমূল পর্যায়ে যে দলগুলোর অবস্থান আছে সেটাই আগামী দিনের নির্বাচনে প্রতিফলিত হবে। স্থানীয় সরকার নির্বাচন হবে। আপনারা দেখেন এখন ল অ্যান্ড অর্ডার, পুলিশ বাহিনী সহ ল অ্যান্ড অর্ডার এত বড় নির্বাচন করার মতো এখন পুলিশের সেই মরাল ভেঙে গেছে। পুলিশকে দানব বানিয়ে দেওয়া হয়েছিল, এবং পুলিশের বিরুদ্ধে মানুষ সশস্ত্র, যে পুলিশ যেভাবে সশস্ত্র অবস্থায় মানুষের উপর গুলি চালিয়েছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, পুলিশের প্রতি মানুষের সেই আক্রোশ, এখন পুলিশ নিজেই মরালি ভয় পেয়ে গেছে। আমি দেখি যে কিছুদিন আগে দেখা গেছে যে আন্দোলন সংগ্রামে পুলিশ
কোর্টে একটা আসামি নিয়ে ধরছে, সেই আসামি পুলিশকে গালাগালি করতেছে, পুলিশ কিছু বলতেছে না, মানে এরকম পুলিশ হয়ে গেছে, পুলিশ মোরাল ভেঙে গেছে। এত বড় স্থানীয় সরকার নির্বাচন করার মতো বাংলাদেশে এখনো সেই আগে করতে হবে বেশি জাতীয় সংসদ নির্বাচন, একটা সরকার প্রতিষ্ঠা হোক, সরকারের সমস্ত ইনস্টিটিউশন বিগত সরকার ভেঙে দিয়েছে। প্রত্যেকটা ইনস্টিটিউশন আপনি দেখেন, জুডিশিয়ারি দেখেন, এডুকেশন দেখেন, আপনি ইভেন আমাদের যে মানে 57 জন আর্মি অফিসারকে হত্যা করে আর্মিকে পর্যন্ত প্রতিটি জায়গায় কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ ধ্বংস করে দিয়ে ভারতের সেবা দাস হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করে, তার কোনো মানে তার লক্ষ্যই ছিল দেশকে ধ্বংস করে দেওয়া, এবং ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা পলায়ন করেছে। তো অতএব নির্বাচন অবশ্যই হতে হবে, এটা জনগণের দাবি, দেশের মানুষের দাবি, প্রতিটি মানুষের পালস চাচ্ছে যে একটা ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হোক, এটা বিএনপির কোনো একক দাবি না। জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, ফয়সাল আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সদস্য, সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেন। তাদের দুজনকে নিয়ে আমরা আবারও একই আলোচনায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ফিরে আসবো। প্রিয় দর্শক, ছোটটা বিরতি নিচ্ছি। ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী, একই সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন রয়েছেন। আমরা নির্বাচন সংস্কার, স্থানীয় সরকার নির্বাচনের কথা শুনছিলাম মিস্টার চৌধুরীর কাছ থেকে। এবার একটু ইলিয়াস ভাই আপনার কাছে আসি। একটা অত্যন্ত প্যাথেটিক যে ঘটনাটা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায়, সেটি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, এবং এই হত্যা মামলা বিচারিক আদালতের যে রায় সেটি ধার্য রাখা হয়েছে, এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা দেখেছেন তাদেরকেও কিন্তু হাইকোর্ট বলেছেন যে তারাও কিন্তু এই ধরনের একটা ঘটনার সাথে তাদেরকেও দায়ী করার কথা তারা উল্লেখ করেছেন। আপনি আবরার ফাহাদ হত্যাকাণ্ডের এই বিষয়টাকে কীভাবে দেখেন? কী পরিস্থিতিতে তখন একটি মেধাবী ছাত্র দু চারটি কথা বলবার জন্য এভাবে সারা রাত তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে? আপনার বিশ্লেষণ? এটা আসলে ঘটনার অনেকদিন হয়ে গেল, কিন্তু এখনও আলোচনা করতে গেলে বা মনে করতে পারলে যে কারো মন খারাপ হয়ে যাবে আর কি। যে বাংলাদেশের মানুষ মনে করে বুয়েটে যারা লেখাপড়া করে তারা দেশের সর্বোচ্চ মেধাবী, যদিও এই মেধা নিয়ে হয়তো অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে বা মেডিকেলে পড়তে পারে, কিন্তু বুয়েটকে ধরা হয় যে মেধাবীদের চূড়ান্ত রকমের বহিঃপ্রকাশ ঘটে এখানে। তো সেখানে যে খুন হলো আবরার, আর তাকে যারা খুন করলো তারাও ওই একই রকম মেধাবী ছাত্র বা বুয়েটেরই ছাত্র তারা। তো সেখানে পার্থক্য হলো যে আপনার একজন সাধারণ ছাত্র আর ওরা হচ্ছে ছাত্রলীগ করতো। এই যে জায়গায় যে পার্থক্যটা, আজকে আপনি জানেন যে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এই অন্তর্বর্তী সরকারের আমলে। তো ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পেছনে এই কারণগুলোও কাজ করেছে। তো মেধাবী বন্ধু সতীর্থ একই সাথে থাকছে, সেখানে ছাত্রলীগ করার কারণে তারা এই খুনি মানসিকতা নিয়ে সেখানে থেকেছে এবং রীতিমতো খাওয়া দাওয়া করেছে, হাসি ঠাট্টা করেছে, গল্পগুজব করে রেস্ট নিয়েছে আর মেরেছে। এটা মানে আসলে ভাবলে পরে এটা গা শিউরে ওঠে যে এটা কী ধরনের তাহলে ঠান্ডা মাথার খুনি, এরা কী ধরনের পরিকল্পিতভাবে হতে পারে। অনেক সময় হয় যে আপনি রাগের মাথায় একজন আরেকজনকে আক্রমণ করলো, হঠাৎ এমন জায়গায় আঘাত করে ফেলেছে যে মারা গেছে বা মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, কিন্তু এটা সেরকম ঘটনা না, একেবারে ঠান্ডা মাথায় খুন করেছে তাকে আর কি। এবং আমরা যাদেরকে মেধাবী বলে গল্প করি যে বাংলাদেশের বুয়েটের শিক্ষার্থী, তো এই ঘটনা এত একটা বাজে উদাহরণ হয়েছে বাংলাদেশের জন্য যে যুগ যুগ ধরে মানুষ এই উদাহরণটা দেবে। কি মর্মান্তিক, তারা কিছুক্ষণ পর পর রেস্ট নিত, আপনি যেটা বললেন বিশ্রাম নিত, আবার তারপরে গিয়ে পিটাতো। এবং এটা রীতিমতো মানে পেশাদার খুনিরাও এত সময় নিয়ে এইভাবে করে না, যারা একদম অর্থের বিনিময়ে খুন করে। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, ফেনী নদীর পানি বা ভারতের পানি বন্টন নিয়ে একটা ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা। তো কাজেই যে হাইকোর্ট যে রায় দিয়েছে, এই রায় আসলে খুব দ্রুত বাস্তবায়ন করা উচিত যাতে নজির হয়ে থাকে। এটা যে কেউ, মানে শুধু ছাত্রলীগ বলবো না, যে কোনো সন্ত্রাসী বা গোষ্ঠী বা সাধারণ মানুষও এই জাতীয় হত্যাকাণ্ডে যাতে তারা নিয়োজিত না হয় আর কি। এই এবং বিচারের যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, তাহলে হয়তো অন্যরা এই সাহস পাবে না। কিন্তু তখন ওই কথায় ফিরে যেতে হয় আর কি, যে ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপারগুলো এরকম হয়ে গিয়েছিল যে যদি আওয়ামী লীগ করে বা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত থাকে, তাদের সমস্ত অপকর্ম জায়েজ হয়ে যাচ্ছে। তাদের পক্ষে কথা বলারও আমরা অনেক সময় দেখেছি যে ভদ্র শিক্ষিত হিসেবে পরিচিত লোকজনও কথা বলেছে। মানে এমনভাবে হিপ্নোটাইজ করেছিল ওই ফ্যাসিস্ট সরকার। আপনি দেখেন এই কথা প্রসঙ্গে
আমার আরেকটি কথা মনে পড়লো যে আমরা ইদানিং প্রায়ই দেখছি যে বিভিন্ন মামলা হচ্ছে জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন শিল্পীর নামে, সাংবাদিকের নামে, তারপরে আপনার বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, এরকম শ্রেণীর লোকের নামে। এ নিয়ে একটি বিপরীত সমালোচনা রয়েছে যে ওনারা কি হত্যা করেছে, বা ওনারা কি তখন উপস্থিত ছিল মাঠে, উনি ছাত্রকে হত্যা করেছে, বা জুলাই আগস্ট বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে হত্যাকাণ্ডে প্ররোচিত করেছে সরাসরি সশরীরে থেকে, যে না, তা হয়তো ছিল না। কিন্তু যে রেজিমটা ছিল, যে হাসিনা রেজিমটা ছিল, সেই রেজিমটাকে শক্তিশালী করার পেছনে এরা যথেষ্ট ভূমিকা রেখেছে। আপনার মানে হাসিনা সরকার নিজে তো ডুবছেই, বাংলাদেশের সাংস্কৃতিক কর্মী, বাংলাদেশের সাংবাদিক শ্রেণী, শিক্ষিত সজ্জন শ্রেণী যারা সাংস্কৃতিক কর্মী, সবাইকে নিয়ে ডুবেছে। উনি এমন একটি মেকানিজম করেছিলেন যে যারাই একটু স্বস্তিতে বাঁচতে চেয়েছে বা একটু সুবিধা চেয়েছে, তারাই তার কাছে গিয়ে আকণ্ঠ নিমজ্জিত থেকেছে, তার স্তুতি করেছে। এমন একটা কাণ্ড ঘটেছে এখন বাংলাদেশে। দেখেন যে আপনি তো, আমার মনে হয় যে টকশো করতে গেলেও কোনো ভালো অতিথি পাচ্ছেন না যে ভিন্ন মতাবলম্বীর, কারণ তারা কোনো না কোনোভাবে হয়তো মামলার আসামি, না হলে পলাতক। ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে তারা এমন ভূমিকা রেখেছে যে আগামী বেশ কয়েক বছর লাগবে বাংলাদেশে আবার এরকম একটি শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী শ্রেণী গড়ে ওঠার জন্য, যারা দল নিরপেক্ষ হিসেবে তার মেধার স্ফুরণ ঘটাবে। সেই জায়গাগুলো উনি ধ্বংস করে দিয়ে গেছেন। তো কাজেই বুয়েটের ঘটনার থেকে আমি আসলে এই প্রসঙ্গটা চলে আসলাম। তো আমরা স্বাভাবিকভাবে এটা চিন্তা করি যে একজন মেধাবী লোক বা শিক্ষিত লোক তুলনামূলকভাবে কম অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে বা অপরাধ করবে না, কারণ তাদের সেই বিবেক বা সেই চিন্তা বা সুচিন্তিত মতামতের ভিত্তিতে চলবে। কিন্তু সেই জায়গাগুলো ধ্বংস হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। আমরা একসময় দেখেছি, এরশাদি আমলেও দেখেছি, ছাত্র সংগঠনগুলোর মধ্যে মারামারি, হল দখলের, চর দখলের মতো হল দখল করেছে। কিন্তু এই পর্যায়ে নিষ্ঠুরতা, এই নির্মমতা ওই সময়ও ছিল না। যে কারণেই বলা হচ্ছে যে এরশাদের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল তাকে কয়েক গুণ ছাড়িয়ে গিয়েছিল শেখ হাসিনা রেজিম। জি, আমরা একটু আলোচনা করতে চাই যে কথাগুলি ইলিয়াস হোসেন বললেন, সেটি আসলে মূলত অত্যন্ত মর্মান্তিক। এবং যেটি বললেন যে আওয়ামী পক্ষপাতিত্ব করা কোনো লোকের কোনো বিচার বা কোনো লোকের কোনো অপরাধকে কিন্তু দৃষ্টিতে আসতো না। আবরার ফাহাদকে যখন হত্যা করা হয় বা যখন তার মধ্যে হলে ছিল, তখন কিন্তু চকবাজার পুলিশ সেখানে আসছিল, এসে কিন্তু আবার ফিরে চলে গিয়েছিল। আমরা আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে শুনলাম। আমরা যদি আরেকটা প্রসঙ্গে একটু যাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ তার অতীত ইতিহাস থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করেনি বলে এখন আমাদের পণ্ডিতরা তারা বলছেন। আমরা যদি বলে থাকি সেই ৭৪ দুর্ভিক্ষের কথা, আমরা যদি বলে থাকি সেই বাকশাল কায়েম করার পরে কী হয়েছিল সেই কথা, আমরা যদি বলে থাকি যে জাসুদের এত মানুষকে হত্যা করেছে তার পরিণাম কী হয়েছে, সব মিলিয়ে আওয়ামী লীগকে বলা হয় যে তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি। সেই কারণের জন্যই কিন্তু আজকে ৫ই আগস্ট আওয়ামী লীগকে এভাবে পালিয়ে যেতে হয়েছে। এখন ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন তারা কি একটু আরেকটু বেশি সচেতন হয়ে, তারা আরেকটু বেশি জনদরদি হয়ে মানুষের জন্য কাজ করবে কিনা, আপনার প্রত্যাশা কি? না, অবশ্যই আওয়ামী লীগ তো শিক্ষা নেয় নাই, কারণ শেখ হাসিনা ওয়াজেদ তো আসলে ক্ষমতা, আমার ধারণা শেখ হাসিনা ক্ষমতায় বসছেই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। কারণ তার বাবার স্বপ্নই ছিল যে এক নেতার এক দেশ, যেটা বাকশাল কায়েম, সেটাই তো তিনি আলটিমেটলি সেই দিকে দাবিতে হচ্ছিলেন। কিন্তু জনগণের যে জনগণকে যদি বঞ্চিত রাখা হয়, তাহলে কখনোই কোনো শাসক, কোনো স্বৈরশাসক পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে পারে নাই। এই যে ইলিয়াস ভাই বললেন যে বিভিন্ন ইনস্টিটিউশনের লোকজনকে সে এখানে নিয়ে আসছে এবং তাকে যে এই তপস্য করছে, তাকে যে কী করছে সেই হচ্ছে ভালো। এই জন্য প্রতিটা ইনস্টিটিউশন সে ধ্বংস করে দিচ্ছে, কারণ সে চাচ্ছিল যে অ্যাবসলিউট পাওয়ার, সে অ্যাবসলিউট পাওয়ার অ্যাবসলিউট করাপশনে তাকে নিয়ে গিয়েছে এবং তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে অবাধ করাপশনের সুযোগ করে দিয়েছে, যেটার কারণেই এই যে জনবিদ্রোহ, মানুষ দেখেছে যে তার ভোট দিতে পারতেছে না, তার সম্পদ লুণ্ঠন হচ্ছে, তার ব্যাংক লুণ্ঠন হচ্ছে, তার টাকা পাচার করে দেওয়া হচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে দেওয়া হচ্ছে এবং কিছু কথা বললেই আবরারের মতো হত্যা করা হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে। ইলিয়াসের মতো আমাদের সিলেটে ইলিয়াসকে গুম করে দেওয়া হলো। তারপরে এইভাবে আরো হাজারো চৌধুরী আলম সহ অনেক গুম করে দেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ মামলা দিয়ে কথা বললেই গ্রেফতার, কথা বললেই হত্যা, গুম। এবং এইভাবে যে নির্যাতন, যে আবরারকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এইভাবে অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করে তারা হত্যা করেছে। আবরার যেহেতু একটা মেধাবী বিদ্যাপীঠের ছাত্র ছিল, এখানে তো ভাই বলেছেন যে এখানে আশাই করা যায় না যে এই জায়গায় এই ছেলেরা এত হিংস্র হতে পারে। যদি এই ছেলেরা হিংস্র হয় তো সারা বাংলাদেশে তাদের হিংস্রতা কত ছিল সেটা অনুমান আপনারা করতে পারবেন। তো বিশেষ করে যে
তারা মনে করেছিল যে তারা আজীবন ক্ষমতায় থাকবে, এবং এই কারণেই দেখবেন শিল্পী, সাহিত্যিক এবং সবারই দায় আছে, কিন্তু যেটা বলেন যে কেউ দায় এড়াতে পারবে না। শেখ হাসিনাকে দানব তৈরিতে প্রত্যেকের দায় কেউ এড়াতে পারবে না। আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবী কেউ কথা বলে নাই, সবাই শুধু তাকে কি করেছে, হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, সাগরিনী হত্যা করেছে, অনেক অনেক সব জায়গায় হত্যার যে মানে ওই শেখ হাসিনা ছিল, কিন্তু যখন তাকে কেউ থামায় নাই, কেউ কথা বলে নাই, সবাই বলেছে ভালো করতেছে, এবং ব্যবসায়ী মহল সবাই। তো এই জন্য সবাইকে তার দায় নিতে হবে, এবং এটা থেকে একটা শিক্ষা হলো যে আমরা দেখছি কত বড়, যত শক্তিশালী স্বৈরাচারী হোক না কেন, তার হাজারো পুলিশ বাহিনী থাকুক না, তার অস্ত্র, গুলি, মানুষ যখন রাস্তায় নেমে আসবে, যখন বুকের রক্ত ভয় পাবে না মৃত্যুকে, হাজারো ছাত্র জনতা ভয় পায় নাই, তখন স্বৈরাচারকে পলায়ন করতে বাধ্য হতে হয়। তাই এর থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে। আমি মনে করি যে আমাদের যে প্রজন্ম, আমাদের যে নতুন প্রজন্ম, আমরা অনেকে মনে করতাম যে নতুন প্রজন্ম হয়তো এরা টেলিভিশনে শুধু ওই ইউটিউব দেখে আর ফেসবুক আর টিকটক করে, সেই ছেলেরা রাজনীতি বুঝে না। সেই ছেলেরাই জীবন দিয়ে প্রমাণ করছে যে তারা দেশের জন্য জীবন দিতে পারে, এবং সেই ছেলেরা কি জন্য জীবন দিছে, এই জীবন, এই যে আপনার এই যে মুগ্ধ, এই যে আবু সাইদ, এই যে ওয়াসিম, এই যে হাজারো ছাত্র জনতা একটা সুন্দর বাংলাদেশের জন্য তারা স্বপ্ন, তার জীবন দিয়ে দিয়েছে, তাদের মূল্যবান জীবন দিয়ে দিয়েছে, এবং তাদের সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাদের যে স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা হবে যদি আমরা আবারও ফ্যাসিজমের দিকে যাই, যেই হোক না কেন ক্ষমতা, সেটা বিএনপি হোক বা যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি আবারও সেই পথে হাঁটে যে আমি এককভাবেই ক্ষমতায় থাকতে চাই, তাহলে পরিণতি এইভাবেই হবে। এটা থেকে আমাদেরকে সকল রাজনীতিবিদদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা কখনোই যাতে কোনো শেখ হাসিনার মতো আর ফ্যাসিস্টের জন্ম বাংলাদেশে হয়। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ যে নতুন প্রজন্মের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, এবং সেটাই আগামী দিন হবে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। একটা শেষ আলোচনায় আসবো, সময় থাকলে ভাইয়ের কাছে আসবো। সেটা হচ্ছে বিবিসি একটা প্রতিবেদন করেছে। প্রতিবেদন তারা বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে। দলটি এখন দেশের ভিতরে রাজনীতির সক্রিয় অবস্থান তৈরির বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে জানাচ্ছেন তার নেতারা। এখন আওয়ামী লীগ তাদের নেতৃত্ব দেওয়ার মতো লোক খুঁজছে, আবার ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে থেকে টেলিফোনে নানারকমভাবে তার মন্তব্য, বক্তব্য দিচ্ছেন। তো আসলে এই নেতৃত্ব দেওয়ার মতো কেউ কি আপনার কাছে মনে হয় কি আছে? যেমন মনে করেন, ধরুন আমি একটা এক্সাম্পলই দিই, আসলে এখন তো টেলিভিশনে বা কোথাও গণমাধ্যমে কথা বলা মুশকিল, যেভাবে কাট পেস্ট করে বিভিন্ন জিনিস লাগিয়ে দেওয়া হয়। তবু বলি যে যদি আজকে মনে করেন যে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেছি, তাকে সামনে এনে তাকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য অনেকের কথা আমরা বলতে পারছি, শুনতে পাচ্ছি। আপনি মনে করেন যদি এখন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে সামনে গিয়ে বলা হয় আমি আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চাই, তিনি কি রাজি হবেন? এটা আসলে খুবই হাইপোথেটিক্যাল আলোচনা হয়ে যাবে। এমনিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো খুব সাউন্ড, যে এই তাদের নেত্রী বা আপনার ভারত থেকে এই ঘোষণা দিচ্ছে। দু চারটা কর্মসূচিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষিত হয়েছে, এবং যে কর্মসূচির জেরে আপনার এই উত্তেজিত জনতা গিয়ে ধানমন্ডি 32 ভেঙে দিল, গুড়িয়ে দিল। তো সেই সময়ও কিন্তু তাদের কর্মসূচি করার কথা ছিল। বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে কখনো জাহাঙ্গীর কবির নানকের নাম এসছে, বা এই লেভেলের অনেক জায়গায় সাবের হোসেন চৌধুরী নাম এসছে, যে এরকম গোছানোর নারায়ণগঞ্জের আইভি নাম এসছে, হ্যাঁ নাম এসছে। কিন্তু এগুলো বেশিরভাগই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখেছি, অন্য কোনো গুরুত্বপূর্ণ কাগজ বলেন বা মিডিয়াতে বলেন ওইভাবে আসতে পারেনি। আরেকটি জিনিস যার নাম বললেন এখন আব্দুল হামিদ সাহেবের কথা, হ্যাঁ ওনার এক ধরনের গ্রহণযোগ্যতা ছিল এক সময় আওয়ামী লীগের মধ্যে, যে হারে দুর্নীতি করেছে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা, তার মধ্যে উনি অপেক্ষাকৃতভাবে করেছিলেন যে হাওরটা, হ্যাঁ আমি সেই জায়গাটায় আসছি আর কি, যে একটা সময়ে ওনার এক ধরনের একটা ব্যক্তিত্ব ছিল যে আওয়ামী লীগের 8-10 জন দুর্নীতিগ্রস্ত নেতার চেয়ে উনি একটু আলাদা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার একটা খায়েশ বা শখ পূরণের জন্য পরিবেশ বিধ্বংসী যে রাস্তা হাওরের মধ্যে করেছে, এবং সেটার ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং আপনি জানেন যে একজন পুলিশ কর্মকর্তা ভাতের হোটেল নামে খুব খ্যাত ছিল, সে যে বিশাল রিসোর্ট বানিয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট, সেটার সাথেও তার একটা সম্পর্ক আছে বা গিয়েছে, এবং বঙ্গভবনকে যে চেঞ্জ করছে, জি জি সেখানে তো কিছু বিষয় আছেই, এবং সে ইতিমধ্যে কিন্তু একটি মামলাতেও পড়েছে। তো এই অবস্থায় তার নেতৃত্বে আবার একটি বয়সটাও তার একটু বিবেচনায় নিতে হবে, যদিও উনি শারীরিকভাবে তখন খুব বেশ ফিট ছিলেন, দেখে মনে হতো না যে বয়স কত, কিন্তু এই পর্যায়ে এসে
ওনার মতো একজন বয়সী লোক এবং এত বড় চ্যালেঞ্জ, যেখানে এখন পর্যন্ত আওয়ামী লীগের লোক প্রকাশ্যে বেরোতেই পারছে না, ইভেন সামাজিক কোনো দাওয়াতে, বিয়ে বাড়ির দাওয়াতে বলেন, মিলাদে পর্যন্ত যেতে পারছে না, তাদের হয় এত অপরাধ জমে আছে অথবা লোকজন এত বিক্ষুব্ধ হয়ে আছে তাদের উপরে। সেইখানে এদেরকে ঘোষণা দিয়ে রাজনীতির মাঠে আসা খুব একটা সহজ হবে বলে আমার মনে হয় না। আরেকটি জিনিস আছে, যদি হলেও হতে পারে কখন, আপনি ইতিমধ্যে খেয়াল করবেন যারা অভ্যুত্থানের পক্ষে ছিলেন, বিএনপি তো সবচেয়ে বড় দল এখন বাংলাদেশে, এর ছাড়া জামাত বলেন, এবি পার্টি বলেন, বা এখন যারা গঠিত হয়েছে এনসিপি বলেন, এদের মধ্যে বিভিন্ন সময় বাহাত চলছে রাজনৈতিক, বা গণঅভ্যুত্থানের ক্রেডিট নিয়ে তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলছে, নির্বাচনকে ইস্যু করেও তাদের কিছু কিছু ঝগড়া ফ্যাসাদ সামনে চলে আসতেছে। এটাকে অনেকেই আবার বলছে যে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে একটা ঐক্যের ফাটল দেখা দিচ্ছে বা ষড়যন্ত্র ঢুকে যাচ্ছে। এরা যদি মানসিকভাবে এবং স্বার্থের কারণে ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করে, তাহলে সেই সুযোগটা পতিত আওয়ামী লীগ নিতে পারে। তারা তখন দেখবে যে এরা যার যার অবস্থান সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তাহলে এই সুযোগে তারা তখন আত্মপ্রকাশ করলে করতেও পারে। এই জুলাই বিপ্লবের যারা অংশীজন, তারা যদি নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে কিন্তু তারা ওই সুযোগটা পেতে তাদের জন্য সহজ হয়ে যাবে। এবং সেই কারণে এই অংশীজনরা সবাই যাতে একসাথে থাকা দরকার। আমরা বিএনপি বলি, জামাত বলি, এনসিপি বলি, বাম দলগুলি বলি, তারা এই 5ই আগস্টের এই সমস্ত জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে একত্রে থাকা দরকার। আমি একটা, যেহেতু আপনি রাজনীতি করেন, আপনাকে একেবারে সরাসরি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যেহেতু সাবেক রাষ্ট্রপতির কথা এসছেন, আওয়ামী লীগের সময় যিনি পরপর 2বার বোধহয় রাষ্ট্রপতি ছিলেন, তো আমার কাছে বা আপনার কাছে মনে হয় কিনা যে ওনাকে যদি এখন টেলিভিশন বা গণমাধ্যমকে জিজ্ঞেস করে যে আপনি একটা ইন্টারভিউ দেন, আমি আওয়ামী লীগের নেতৃত্ব দিতে যাচ্ছি, উনি কি অশব্দটি মুখ দিয়ে বের করবেন কিনা দেশের যে পরিস্থিতি, আপনি কীভাবে দেখেন? আমার নেত্রী বেগম খালেদা জি একবার বলেছিলেন যে এমন এক সময় আসবে আওয়ামী লীগ পথে দুর্গন্ধ বের হবে। তা আওয়ামী লীগের দেখেন পৃথিবীর ইতিহাসে আমি অনেক স্বৈরাচার কিন্তু পলায়ন করেছে, কিন্তু এখানে তার 300 পার্লামেন্ট মেম্বার নিয়ে বায়তুল মুকাররমের খতিব সহ এমন কেউ নেই যে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই যে অবস্থা, এত বেশি অন্যায় নির্যাতন অত্যাচার করেছে, মানে আওয়ামী লীগ এখন ঘৃণিত মানুষের কাছে। এই যে বলতেছেন আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন দলের মধ্যে যেটাই হোক, সবাই কিন্তু বাংলাদেশ মানুষের একমত, আওয়ামী লীগকে আর স্থান দেওয়া যাবে না। আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, মানে যে স্টিম রুলার চালিয়েছে, যে জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসে যেভাবে মানুষকে নির্যাতন করেছে, যেভাবে অন্যায় অত্যাচার করেছে, এটা তাদেরকে এখন আমি বলি প্রেসিডেন্ট কেন, অন্য যে কোনো আওয়ামী লীগের অনেক ভালো লোকও ছিল যারা আওয়ামী লীগকে এখন ঘৃণা করতেছে, এবং তারা তো নিজেরাই বলার মানে বলারই সাহসও নাই, আর সেই বলার মতো তাদের সেই মনোবলও নাই। এবং মানুষ যেভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, মানে যেভাবে কি করেছে, যে কোনো কিছুতেই এখন আওয়ামী লীগ আসবে, আমরা সবাই এক, মানুষ এক হয়ে যায়, সবাই এক হয়ে গেছে, যে আওয়ামী লীগকে আর স্থান দেওয়া যাবে না। কারণ তাদেরকে পরীক্ষা করে দেখা হয়েছে এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না। যে রাজনীতি তারা যে রাজনীতি গণতন্ত্রকে ধ্বংস করে, মানুষের অধিকারকে ধ্বংস করে, লুটপাটের রাজত্ব, এত বেশি লুটপাট, চিন্তা করেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে। তো এইটা কি ধরনের মানে একটা দল হতে পারে, কি সরকার কীভাবে হতে, একটা দেশপ্রেমিক সরকার, একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী কিভাবে বলতে পারে যে গুলি চালিয়ে হাজারো মেরে ফেলো, এটা বয়স বের হয়েছে কিন্তু এখন কিভাবে একজন প্রধানমন্ত্রী, এটা তো বিশ্বাস করা যায় না যে সবাইকে মেরে ফেলো। তো এই কথাগুলা যে বলতে পারে, একটা দেশের, তার নিজের দেশের মানুষকে হত্যা করার নির্দেশ দিতে পারে, নিরীহ মানুষকে, সেই দলকে তো দেশের মানুষ গ্রহণ করবে না কোনো অবস্থাতে না। জি, শেষ করবো, যদি শেষ বিশ্লেষণ থাকে ইলিয়াস ভাই আপনি যদি করেন। আমি একটু শুধু ফয়সাল ভাইকে স্মরণ করে দিতে চাই, যেহেতু ফয়সাল ভাই বিএনপি রাজনীতির সাথে জড়িত, তো বাংলাদেশের মানুষ খুব বিচিত্র আর কি, যে এই এরশাদ সরকার যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, এরপরেও এরশাদ সাহেবের অনুসারীর কিন্তু অভাব হয় নাই। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিককে হত্যার পরে, এ নিয়ে বিতর্ক আছে যদিও, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করে। সেই এরশাদ সাহেব 9 বছর এই দেশে শাসন করেছে, দুঃশাসন চালিয়েছে, এবং বিএনপি থেকে লোকজন গিয়ে তার সাথে দল গঠন করেছে। তো এখানে বিচিত্র কিছু না, যদি বিএনপি সঠিক রাজনীতি না করতে পারে বা অভ্যুত্থানকারী যে সংগঠনগুলো আরও আছে তারা যদি সত্যিকার অর্থে একমত না হয়, আপনি খেয়াল করবেন ইতিমধ্যেই এনসিপি দোষ দেয় বিএনপিকে যে কোনো কোনো জায়গায় তারা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বা পুনর্বাসনের চেষ্টা করছে, যেহেতু তাদের সাথে বলছে না যে নিষিদ্ধ করতে হবে। আবার বিএনপিও এনসিপিকে দোষ দিচ্ছে যে আওয়ামী লীগের কোনো কোনো নেতাকে তাদের দলে ভেড়াচ্ছে।
এবং কোনো কোনো জায়গায় তাদের দলের মধ্যে কমিটির মধ্যে ঢুকে গেছে, এবং বলতে গেলে এনসিপির অনেক নেতাই সাবেক ছাত্রলীগ, তো ওই অর্থে তাদের মধ্যে আওয়ামী লীগ রয়ে গেছে। তো এই অনুযায়ী যদি আগাতে থাকে, যত নির্বাচন কাছাকাছি আসবে, যার যার স্বার্থ দেখবে, যার যার দলের অবস্থান দেখবে। ইতিমধ্যে কোথাও কোথাও বিএনপি নেতাদের নামে একটা অভিযোগও আছে যে তৃণমূল পর্যায়ে দখল এটা সেটার মধ্যে যাচ্ছে। আগে যে আওয়ামী লীগের লোকের বালু মহাল ছিল, এখন সেটা বিএনপির মধ্যে এসছে। পাশাপাশি এনসিপিরও কারো কারণে বদনাম আছে চাঁদাবাজি তদবিরের। এই অনৈতিক জিনিসগুলো যদি বাড়তে থাকে, কম্পিটিশন হতে থাকে, যেটা হওয়ার কথা ছিল যে কোন দল লোকজনের কাছে কত জনপ্রিয় হবে তার জন্য কাজ করবে, সেটা না করে যদি দখলবাজিতে যার যার ক্ষমতা প্রয়োগ করে, তাহলে যে শূন্যতাটা তৈরি হবে, সেইখানে আপনি দানব বলেন আর পলাতক বলেন, আওয়ামী লীগের পক্ষে আবারও কিছু মানুষের আগ্রহ তৈরি হতে পারে। ওই যে বললেন যে আওয়ামী লীগের সব লোক তো আর করাপ্টেড ছিল না, করাপ্টেডদের যন্ত্রণায় কোনো কোনো ভদ্র আওয়ামী লীগ নিষ্পেষিত ছিল, চুপ হয়ে গেছিল, বধির হয়ে গিয়েছিল। তো তাদেরকে আবার কেউ ইনফ্লুয়েন্স করতেও পারে যে শেখ হাসিনা বাদ আপনাদের যাদের ভালো ইমেজ আছে, ক্লিন ইমেজ আছে, তাদেরকে নিয়ে নতুন করে আওয়ামী লীগ গঠন করে সামনের দিকে আগাবে জনগণের মাঝে, এরকম হতে পারে। এক ধরনের আমরা দেখি তো বাংলাদেশের মানুষের মন খুব বিচিত্র, কখন কার পিছে যাবে। তো সেই সুযোগ যদি বিএনপি বা অভ্যুত্থানকারীরা দেয়, তাহলে জাতির জন্য খুব ক্ষতিকর হবে সামনে ভবিষ্যতের দিকে। আমার মনে হয় সেটা নিশ্চয়ই অভিজ্ঞতা থেকে বিএনপি বুঝেছে। অবশ্যই এটা তো মানে আপনি যেটা বলছেন আপনার অভিজ্ঞতা, কিন্তু আমি যেটা বলি, চিন্তা করেন এইরকম নির্যাতন কিন্তু কোনো সরকার এরশাদও করে নাই। যেভাবে মানে নির্যাতন, মানে একটা দেশের প্রধানমন্ত্রী তার জনগণকে গুলি করার নির্দেশ দেয়, সেই দল আবার ফিরে আসবে, আমার বিশ্বাস হয় না। অন্য কোনো দল হতে পারে, সেই দলকে মানুষ গ্রহণ করবে না। আর হ্যাঁ, আপনি বলছেন বাংলাদেশের মানুষ বিচিত্র, বিভিন্ন ধরনের কি আছে, হ্যাঁ অনেক লোক আওয়ামী লীগ ভালো আছে, সেই ভালো আওয়ামী লীগেররাও এখন এই আওয়ামী লীগকে ঘৃণা করতেছে। আওয়ামী লীগ অন্য কোনো ফর্মে হয়তো আসতে পারে, সেটা কিন্তু না। এই আওয়ামী লীগকে আর মানুষ গ্রহণ করে, আমি সেটাই বলছি, নেতৃত্ব পরিবর্তন হতে পারে। নেতৃত্ব না, এই যে নামটাই, এই আওয়ামী লীগ নাম এবং তার প্রতীক, তার এইগুলোই মানুষের কাছে এখন মানে অসহনীয় হয়ে গেছে। 15 বছর দেখলো তো, 16-17 বছর দেখলো তো মানুষ কি পাইলো, হত্যা, গুম, লুটপাট, সবকিছু। এখন যারা আপনারা আছেন আর কি, তাদের প্রতি যে নতুন করে বিরাগ ভাজন হয় জনগণ, তাইলে এই সুযোগ নিতে পারে। নতুন আর কোনো কিছু আসবে। সেটা বলে এই কারণে আপনাদেরকে যারা বিএনপি বা এখন যারা এই জুলাই আগস্টের বিপ্লবে ছিল, যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সরেছে, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে কিন্তু এই যে যেটা বলো মানুষের চেঞ্জিং মাইন্ড, দেখা যাবে যে আবার কখন এই ধরনের একটা ফেসিসের জন্ম হয়ে থাকে। তবে আমি শেষ কথা বলতে চাই, সেটি হচ্ছে দেশের রাজনীতি যাই থাকুক না কেন, আমাদেরকে গণতান্ত্রিক পন্থা দিয়ে এগিয়ে যেতে হবে, এবং সেই এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের এখন নতুন যে জাগরণ তৈরি হয়েছে ছাত্র জনতার বিপ্লবে 5ই আগস্ট যে স্বৈরাচারের পতন হয়েছে, সেই পতনকে যদি আমরা কাঙ্ক্ষিত সুফল পেতে চাই, তাহলে আমাদেরকে একটা নির্বাচন, জাতীয় নির্বাচন, এবং নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। দেশ ও জাতি অধিক আগ্রহ অপেক্ষা করছে আগামী 6 তারিখ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আসছেন। আমরা আশা করব তারা আসার পরেই দেশের মধ্যে, মানুষের মধ্যে যেটা স্বস্তি, শান্তি তাদের নেত্রীকে ফিরে পেয়ে সেই শান্তির সুবাতাস বইতে থাকবে। একই সাথে আমরা আশা করব প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন এবং আগামী 6 তারিখে যারা এয়ারপোর্টে যাবেন, তারা বিএনপির পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের নেত্রীকে আপনারা দুপাশে দাঁড়িয়ে পতাকা নেড়ে তাকে অভিনন্দন জানাবেন, অভ্যর্থনা জানাবেন। এই প্রত্যাশা করে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।